নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ইকোলিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আর বিশাখার সঙ্গে আমি ঈশান দেব রয়েছি আজ বাংলার প্রাইম টাইমে। আজ বাংলার প্রাইম টাইমে দেখব সেই অদ্ভুত বেনজির একটা পরিস্থিতির কথা, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে বাংলা চলেছে। বাংলায় রাস্তায় আন্দোলনে চাকরি প্রার্থীরা, বাংলায় রাস্তায় আন্দোলনে দিয়ে চাইছেন যে সরকারি কর্মীরা, তারা বাংলায় রাস্তায় রাস্তায় আন্দোলনে আরও নানা অংশের মানুষ, কিন্তু তারা আইনি পথ ছেড়ে, সাংবিধানিকভাবে বৈধ পথ ছেড়ে এখন অন্য কোন গোলকধাঁধায় ঢুকে পড়ছেন, কিভাবে বেপথে চলে যেতে বাধ্য হচ্ছেন, সেই নিয়েই আজকে বাংলার প্রাইম টাইমে আপনাদের দেখাবো আমি আর বিশাখা। একদমই তাই ঈশান, যে কথা বলছিলে তুমি, যে এই যে একদল মানুষের কথা আমরা বলছিলাম, তাদের তো আদতে থাকার কথা ছিল ক্লাসরুমে, তাদের তো আদতে যাওয়ার কথা ছিল বিদ্যালয়, কিন্তু তাদের হাতে চক ডাস্টার থাকার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা কি দেখতে পেলাম, যে আজকে এই একদল চাকরি প্রার্থী তাদের নাগারে আন্দোলন আমরা দেখেছি। এবার তারা কোথা থেকে কোন পথে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে চলে এলেন, দুয়ারে চলে এলেন, এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে। আমরা জানি রাজ্যের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, বেনিয়ম করে ঘুর পথে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ করা হয়েছে, এই নিয়ে মামলাও চলছে। এর পাশাপাশি তারা যোগ্য হয়েও চাকরি পাননি, এই অভিযোগটা বারবার করে তারা হাজার দিনের বেশি সময় ধরে পথে আন্দোলন করছেন। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা যে ছবিটা দেখলাম, বিচারপতির বাড়িতে চলে গেলেন তারা, কিন্তু এটা কি সঠিক পথ? কি পেলেন তারা? এই পথে যদি আন্দোলন হয় তাহলে তারা কি পাবেন? কারণ আমরা জানি আইনি পথে তো লড়াই চলছে, তার জন্য মামলা করতে পারেন, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, তার জন্য যাবতীয় বিচারের যা যা কাজ হতে পারে, সেগুলো যা যা প্রক্রিয়া রয়েছে, সেটার জন্য তো অবশ্যই আদালত রয়েছে। কেন বিচারপতির বাড়ি? এইটা দেখে, এই ছবিটা দেখে স্বাভাবিকভাবেই মাথায় আসছে যে এই যারা চাকরি প্রার্থীরা আজকে চলে গেলেন বিচারপতি গাঙ্গুলির বাড়ির সামনে, তারা কি আদৌ সঠিক পথে যাচ্ছেন, নাকি ভুল করে ভুল পথে চলে কোনো গোলক ধাঁধায় ঘুরছেন? আদতে কোন পথে চলছে বাংলা? বিশাখা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা তুলে ধরলো, যে আজকে যে ছবি দেখা গেল, যে ছবি আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে, যেখানে গিয়ে চাকরি প্রার্থীরা তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে দরবার করতে শুরু করলেন, বিচারপতির কাছে দরবার করতে শুরু করলেন যে ওই বিচারপতি তাদের উদ্ধার করতে পারেন। সরকারের উপর আর ভরসা নেই, প্রশাসনের উপর ভরসা নেই, কোনো আইনি পথ, সেই পথে আদৌ তাদের চাকরি হবে কিনা সে নিয়ে তাদের কোনো আস্থা নেই। বিচারপতির দরজায় তারা চলে গিয়েছেন। কেন এই পরিস্থিতি হলো, কেন বিচারপতির দরজায় চলে যেতে হলো, এইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এটাই একমাত্র ছবি নয়, ছবি আরও অনেক। এই সিরিজে যদি আমরা একটা সিরিজ হিসেবে ধরি, তাহলে ছবি আরও অনেক। একবার সেই ছবিটা, এই মুহূর্তে আমার পিছনে প্লাজমায় সেই ছবিটা দেখতে পাচ্ছেন, বিচারপতির বাড়ির দরজায় চাকরি প্রার্থীরা হাত জোর করে বসে রয়েছেন, কান্নাকাটি করছেন, আকুতি চোখে মুখে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গেটে বেরিয়ে এসে এই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। দেখতে পাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কথা বলার ছবি। শুনলেন সেই কথা, চাকরি প্রার্থী বিচারপতিকে বলছেন আমাদের রক্ষা করুন, আমাদের উদ্ধার করুন, বিচারপতির কাছে আকুল আরতি। এই ছবিটা আজকে সন্ধেবেলার ছবি। আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। গোটা বাংলা টিভির পর্দায় চোখ রেখেছিল যে কি দেখা যাচ্ছে চোখের সামনে। এটা এরকম কোনো ছবি আগে কোনোদিন দেখা গেছে? কিন্তু এই একটাই কিন্তু ছবি নয়, ছবি আরও তৈরি হয়েছে। এই চাকরি প্রার্থীদের আন্দোলন যতদিন ধরে চলছে, তার মধ্যে এই চাকরির আন্দোলনে এমন অভিনব বেশ কিছু ছবি তৈরি হয়েছে। একবার সেই ছবি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক মামলা লড়ছেন। দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেসব মামলা দায়ের হয়েছে, প্রায় প্রত্যেকটাতে বিকাশ ভট্টাচার্য লড়ছেন রাজ্যের সরকারের বিরুদ্ধে। সেই বিকাশ ভট্টাচার্যের চেম্বারে, তার বাড়িতে হাজির হয়ে গেলেন অনেক চাকরি প্রার্থীরা, আন্দোলনকারীরা। আরেকটা ছবি, এই ছবিটা কি? এখানে কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাসভবনের সামনে, তার গেটে, তার বাড়ির গেটে এইসব পোস্টার পড়ল। বিচারপতির ছবির উপর শেম লিখে দেওয়া হয়েছে, বিচারপতির ছবির উপরে লিখে দেওয়া হয়েছে শেম। আরেকটা ছবি দেখুন, এই ছবিটা কিসের? এই ছবিটা কয়েকদিন আগের ছবি, বেশি দিনকার নয়। কিভাবে চাকরি প্রার্থীরা হামাগুড়ি দিয়েছেন, এটা তার কিছুটা আগের ছবি। রাস্তায় হামাগুড়ি, কলকাতার রাজপথে তাদের হামাগুড়ি দিতে দেখা গিয়েছে। নিজেদের যাবতীয় সৌন্দর্যের বোধ বিসর্জন দিয়ে, মানে প্রতিবাদ
এতটাই তীব্র সেইটা দেখানোর জন্য, বোঝানোর জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে একজন মহিলা চাকরি প্রার্থী মাথা ন্যাড়া করে ফেলেছেন। একজন মহিলা চাকরি প্রার্থী রাজপথে বসে মাথা ন্যাড়া করে ফেলছেন, মাথা কামিয়ে ফেলছেন। এই পরিস্থিতি, এইগুলো কি আদৌ চাকরি পাওয়ার কোনো বৈধ পথ? যে চাকরি প্রার্থীরা এই আন্দোলন করছেন তারাও জানেন এই পথে চাকরি হয় না। চাকরি পরীক্ষা দিয়ে হয়, ইন্টারভিউ দিয়ে হয়, দুর্নীতি হলে আইন আদালতের মাধ্যমে হয়, সরকারের কাছে দরবার করে হয়, কিন্তু কোনোটাতেই কোনো লাভ দিনের পর দিন হচ্ছে না। বারবার জট ক্রমশ, যখনই মনে হচ্ছে জট খুলতে পারে তখনই জট আরও বেশি করে পাকিয়ে যাচ্ছে, একের পর এক মামলা হচ্ছে। সেই কারণেই কি আজকে চাকরি প্রার্থীদের বারবার এই ধরনের অভিনব বিনজির সব পথ নিতে হচ্ছে? বিশাখা, যে কেন এইভাবে বিপথে যেতে হচ্ছে চাকরি প্রার্থীদের? আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির দরজায় সন্ধেবেলা গিয়ে সবাই মিলে ধর্ণা দিতে বসলেন। এক দল চাকরি প্রার্থী গিয়ে সেখানে ধর্ণা দিতে বসলেন। কিন্তু কেন বিচারপতির বাড়িতে কেন যেতে হবে? বিচারপতির দরবার তো আসলে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরবারে যেতে হলে কলকাতা হাইকোর্টে যেতে হবে। তার বাড়িতে যাওয়ার পরামর্শটা কে দিলেন? এই প্রশ্নটা উঠছে। চাকরি প্রার্থীদের আকুল আকুতি সেটা আমরা দেখেছি, তারা কিভাবে কান্নায় ভেঙে পড়ছেন আমরা দেখেছি, তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন সেটা আমরা দেখেছি। কিন্তু আসলে যে আইনি পথের মাধ্যমেই এর সমাধান করতে হবে, তার বাইরে অন্য কোনো পথ যে নেই সেটাও তারা জানেন এই চাকরি প্রার্থীরা। তবু তারা আজকে বিচারপতির দরজায় হাজির। কার পরামর্শ? এই প্রশ্নটা বারবার কিন্তু উঠছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন সে প্রশ্ন, পরে আসবো, সে প্রশ্নও শোনাবো। কিন্তু একবার মনে করতে পারছেন কি প্রথম এই পরামর্শ কে দিয়েছিলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে বলেছিলেন যে এই যে চাকরিগুলো আটকে রয়েছে, সেই চাকরিগুলো আটকে থাকার জন্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই দায়ী। তারপরে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দরজায় হাজির হয়ে গিয়েছিলেন এই চাকরি প্রার্থীদের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনে নেব। আমাদের না বলে আপনারা যারা কোর্টে কেস করিয়েছেন এবং আপনাদের হয়ে যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। আপনার তো টাকার অভাব নেই, আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন, এটা আপনাকে করতেই হবে। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিকাশ বাবুর কাছে প্রশ্ন করতে বলছেন যে কেন বিকাশ বাবু মামলা করছেন, বিকাশ বাবুর তো পয়সার অভাব নেই। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে মামলা যদি একজন আইনজীবী করেন তাহলে সেই আইনজীবীর কাছে গিয়ে প্রশ্ন করুন কেন উনি মামলা করছেন, এটা মুখ্যমন্ত্রীর পরামর্শ। সেই পথে হেঁটেই কি আজকে, যে পথে হেঁটে বিকাশবাবুর বাড়িতে গিয়েছিলেন সেই পথে হেঁটেই কি আজকে বিকাশবাবুর দরজায় এরা পৌঁছে গেছিলেন? এই প্রশ্নটা উঠছে। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, ডায়মন্ড হারবার সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বাড়ি ঘেরাওয়ের কথা বলেছিলেন। রাজ্যের সব বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশের সাংবিধানিক কাঠামোয় কোনো সাংবিধানিক পদাধিকারীর বাড়ি গিয়ে ঘেরাও করা, কোনো জনপ্রতিনিধির বাড়ি গিয়ে ঘেরাও করার রীতিটা বা সংস্কৃতিটা যে নেই উনি জানেন কিনা আমি জানি না, কিন্তু তিনি সেই ডাক দিয়েছিলেন প্রকাশ্য মঞ্চ থেকে। শুনে নেব সেইটাও। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না। গণ ঘেরাও, শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না। কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক, 127টা মিউনিসিপ্যালিটি, পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড, টাউন, বুথ গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম।
আমরা ঈশানের সঙ্গে দেখছিলাম যে কিভাবে বিভিন্ন সময় ঘেরাওয়ের কথা বলা হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের তরফ থেকে, কখনো বলা হয়েছে বিকাশবাবুর বাড়িতে চলে যান, বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি যারা চাকরির জন্য আন্দোলন করছেন নাগারে 1000 দিনেরও বেশি সময় ধরে, তারা কখনো তাদের জামা খুলে প্রতিবাদ করছেন, কখনো মহিলা চাকরি প্রার্থী এসে তার মাথা পর্যন্ত মুড়িয়ে ফেলছেন, চুল তার সৌন্দর্য সেটাকে পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। এই জায়গা থেকে আর একদল চাকরি প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি কখনো আইনজীবীর বাড়িতে চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা মাত্রই একদল চাকরিজীবী তারা চলে যাচ্ছেন সেখানে চাকরি প্রার্থীরা। আবার আজকে আমরা যে ছবিটা দেখতে পেলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে তারা চলে গেলেন একদল চাকরি প্রার্থী। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে তাদের যে এই কর্মসূচি, তাদের এই কর্মসূচির পেছনে কি কারোর কোনো নির্দেশ রয়েছে? সেই নির্দেশকে মদত দিতে বা সেই নির্দেশকে মান্যতা দিতেই কি তারা পৌঁছে যাচ্ছেন এভাবে, কখনো বিচারপতির বাড়িতে কখনো আইনজীবীর বাড়িতে? কারণ এই প্রশ্নটা আমি একা করছি না, এই প্রশ্নটাই কিন্তু করেছেন খোদ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও। কি বললেন শুনুন। আজ আপনাদের আমার এখানে আসার পরামর্শ কে দিল? আপনারা একেবারে বাড়ি বই আমার বাড়ি বই চলে এলেন। না না, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। আর কেউ রাস্তা দেখাতে পারছে, যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো, রাস্তায় বসে থেকে কি হবে? কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল। তারা যারা আসেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে 2-3 জন তো আমার কোর্ট থেকেই অর্ডার পেয়েছে। শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কথাই একটু আগে বলছিলাম যে আমরা পরে শোনাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও প্রশ্ন করছেন যে কারা পরামর্শ দিলেন, কাদের পরামর্শে আপনারা আমার বাড়ির সামনে এলেন, এবং উপযুক্ত আইনি পরামর্শটা কি হওয়া উচিত, আইনজীবীর কাছে যে যাওয়া উচিত সেটাও বিচারপতি বলে দিলেন। একই পরিস্থিতির শিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়েছিলেন, তার বাড়িতেও হাজির হয়ে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের পর, কোট আনকোট পরামর্শের পর, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সন্ধ্যের ঘটনা নিয়ে কি বলছেন সেটা একবার শুনে নেব। এটা আমি জানি না কারা পরিকল্পনা করে করছেন, এটা প্রকৃতপক্ষে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমার বাড়িতে একসময় এই সমস্ত চাকরি প্রার্থীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার ধারণা খুব পরিকল্পনা করেই তৃণমূলীরা সংগঠিত করছেন। ওরা যেভাবে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করছেন তাতে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা আছে কি নেই এ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাও, তিনিও বলছেন যে আমার মনে হয়, মানে বিকাশবাবুর মনে হয় যে কেউ পরিকল্পনা করে চাকরি প্রার্থীদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে এদিন পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক যেমন তার বাড়ির সামনেও এই চাকরি প্রার্থীদের পৌঁছে যেতে ইন্ধন দিয়েছিলেন কেউ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই কথা বলছেন। তবে যে চাকরি প্রার্থীরা এদিন সন্ধ্যায় গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে, তারা কিন্তু বলছেন যে কারো পরামর্শে তারা আসেননি, তারা নিজেদের ইচ্ছায় এসেছেন। আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে তাদের কথোপকথন একবার শুনে নিন। স্যার, আমরা ভাবতে পারিনি যে উনি এভাবে জনসমক্ষে দেখা করবেন আর কি। তো যাই হোক, আমরা পথ পাচ্ছিল না বলে এখানে এসেছিলাম, উনি আমাদেরকে পথ দেখালো। তো আমাদের কাছে তো টাকা পয়সা নেই, তো বলছে একটা সেকশন আছে হাইকোর্টে যেখানে ফ্রি অফ কস্টে লড়াই করা যায়। এটা একটা পথ দেখালো উনি, সেটা করবেন আমরা অবশ্যই করবো। আন্দোলন সম্পর্কে উনি কিছু বলতেই চাইলেন না। উনি আমি মঞ্চ ধর্ণা বলছে, ধর্ণা মঞ্চের সঙ্গে সঙ্গে আইনি লড়াইটাও লড়তে হবে, উনি এটাই বলে কথা বললেন। হ্যাঁ স্যার, যেন আমাদেরটা একটু সিম্পেথি সহকারে দেখেন। আমরা দীর্ঘ 16 সাল থেকে আমাদের কারুর আর বয়স নেই, ডেট অফ বার্থ সব আমাদের 40 অ্যাবাভ। আমরা আজকে যে ছবিটা দেখলাম এবং যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের বাংলা প্রাইম টাইম, সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আদৌ কি সঠিক পথে এগোচ্ছেন এই একদল চাকরি প্রার্থী, যারা কখনো আইনজীবীর দ্বারে বা কখনো বিচারপতির দুয়ারে পৌঁছে যাচ্ছেন। আদতে সঠিক পথ কি এটা, নাকি কোথাও গিয়ে গোলকধাঁধায় নিজেরাই হারিয়ে ফেলছেন নিজেদের পথ এই নির্দিষ্ট সংখ্যক কিছু চাকরি প্রার্থী যারা এই রকম কর্মসূচি নিচ্ছেন? তারা আদৌ কি ঠিক পথে যাচ্ছেন, নাকি তাদের জন্য ঠিক পথ হলো বিচার ব্যবস্থার দ্বারে গিয়ে সেখানে গিয়ে মামলা করা বা আইনজীবীদের সঙ্গে তাদের পরামর্শ নেওয়া? এই বিষয়গুলো তো আজকে নিজে খোদ জাস্টিস গাঙ্গুলিও প্রশ্ন তুলেছেন, এবং এই প্রশ্নটা রেখেই যে আদতে কোন পথে যাচ্ছে বাংলা, সেই প্রশ্নটা রেখেই আজকে বাংলা প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।